আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকবে এবং এটার প্রবলেম কোথায় এবং এটার সলিউশন আমরা কিভাবে করতে পারি। তারপরে আমরা ইনডেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বরাবরের মতোই আমরা বেশ কিছু মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব, যেই স্টকগুলো রিসেন্ট সময়ে বেশ ভালো মুভ করতে পারে। সো কথা লম্বা না করি, কারণ আমি এই ভিডিওটা শর্ট সময়ের মধ্যে মানে শেষ করার চেষ্টা করব, কারণ আপনারা লং ভিডিও দেখতে অভ্যস্ত না, অথবা লং ভিডিও দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সো আমি চেষ্টা করবো 20 থেকে 25 মিনিটের মধ্যে এই সাইকোলজিক্যাল এই বাই অ্যান্ড হোল্ডের ব্যাপারটা, ইন্ডেক্স নিয়ে কথা বলার এবং মিনিমাম 7-8টা মোমেন্টাম স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আশা করি সাথেই থাকবেন। ওকে, সো বাই অ্যান্ড হোল্ড খুব ভালো একটা স্ট্র্যাটেজি, বুল মার্কেটে বহুল আলোচিত একটা স্ট্র্যাটেজি, সবাই এটা নিয়ে কথা বলে। কিন্তু এইটার কিছু চিকন ব্যাপার আছে, চিকন ব্যাপার বলতে মানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, যে ব্যাপারগুলো জানলে আমরা বুঝতে পারবো আসলে বাই অ্যান্ড হোল্ড কিভাবে কাজ করে, বাই অ্যান্ড হোল্ড কাদের জন্য, বাই অ্যান্ড হোল্ডে কি ধরনের প্রবলেমের আপনি সম্মুখীন হতে পারবেন এবং আপনি এগুলো কিভাবে সলিউশন করতে পারবেন। ওকে, সো প্রথম ব্যাপার হচ্ছে, আপনি একটা স্টক বাই করলেন 20 টাকা প্রাইসে, এই স্টকটা আস্তে 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 40 টাকা প্রাইসে গেল, মানে প্রায় দ্বিগুণ হয়ে গেল। কিন্তু আপনি তো এটা হোল্ড করার প্ল্যানে আছেন। এখন একটা স্টক দ্বিগুণ হোক অথবা এটা 30 টাকা প্রাইসে যাক, মানে দ্বিগুণের চেয়ে একটু কম হোক, এটা কিন্তু সাইডওয়েজ থাকার সম্ভাবনা আছে লম্বা সময়। এই লম্বা সময়টা 1 মাস হতে পারে, 1.5 মাস হতে পারে, 2 মাস হতে পারে। ওই সময়ের মধ্যে কিন্তু অন্যান্য স্টকগুলো প্লে করে যাবে। সো এই ক্ষেত্রে আপনার কিন্তু হোল্ড করতে সমস্যা হবে। সো এইখানে 1 নাম্বার প্রবলেম যদি আমরা দেখার চেষ্টা করি, 1 নাম্বার প্রবলেম হচ্ছে আপনার স্টকটা একটা নির্দিষ্ট পরে স্টাক হয়ে যেতে পারে, একটা নির্দিষ্ট জায়গায় সাইডওয়েজ চলে যেতে পারে, অথবা মানে যেটাকে আমরা টাইম কারেকশন বলি, অথবা একটা মিনিমাম প্রাইস কারেকশন দিতে পারে। সো একটা নির্দিষ্ট সময় পরে আপনার স্টকটা স্টাক হয়ে যেতে পারে। 2, আপনার স্টকের আপনি ফান্ডামেন্টাল জানেন না। আপনার স্টকের আপনি ফান্ডামেন্টাল জানেন না। সো ফান্ডামেন্টাল না জানলে আমাদের যে সমস্যাটা হয়, আমরা এটার ইন্ট্রিনজিক ভ্যালু বা ফেয়ার ভ্যালু সম্পর্কে আমাদের ধারণা থাকে না। সো আমরা টেকনিক্যালি এইটার আমাদের টার্গেট বের করার চেষ্টা করি, যেটা অনেক ক্ষেত্রেই আমরা ভুলভাল টার্গেট বের করে ফেলি। সো ফান্ডামেন্টাল না জানা বাই অ্যান্ড হোল্ডের ক্ষেত্রে একটা বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়। 3, আপনার স্টকটাই স্টাক হয়ে যাবে, কিন্তু আশেপাশের অনেক স্টক কিন্তু তখন মুভ করতে থাকবে। ধরেন আপনার স্টকটা 20 টাকা থেকে 30 টাকা হইল, অনেক স্টক এখন 20 টাকায় পড়ে আছে, অনেকদিন সাইডওয়েজ, এই স্টকটা মুভ করা শুরু করলো। সো এই স্টকটা 20 টাকা থেকে বর্তমানে 23 টাকায় আছে। সো এইটাও 30 টাকা হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি এইটা হোল্ড করে বসে আছেন, যেটা 1-1.5-2 মাস সাইডওয়েজ থাকতে পারে, কিন্তু আপনার পাশের, আপনার বন্ধুর, আপনার ভাইয়ের, আপনার চাচার স্টক কিন্তু মুভ করতেছে। সো এই ক্ষেত্রে আপনার ফোমো কাজ করবে। সো আমি প্রথমে প্রবলেমস গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি, তারপরে আমরা সলিউশন গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। ফোমো। 4 নাম্বার হচ্ছে, বুল মার্কেটে অনেক সময় ডিপ কারেকশন হয়, ডিপ কারেকশন দিয়ে আবার উঠে যায়। ধরেন আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে আপনি একটা স্টক 20 টাকায় বাই করছেন, এইটা 30 টাকায় গেছে, এটা ডিপ কারেকশন দিয়ে 25 টাকায় চলে আসতে পারে, মানে আপনার প্রফিটের হাফ প্রফিট আপনার চোখের সামনে চলে যেতে পারে, কিন্তু আপনি তো এটা হোল্ড করার প্ল্যান করছেন। সো ডিপ কারেকশন হলে আপনার কিন্তু অনেকটা প্রাইস কারেকশন হয়ে যাবে এবং আপনার প্রফিটের 50% এখানে চলে যাবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার হোল্ড করা খুব টাফ হয়ে যাবে। সো নর্মালি বাই অ্যান্ড হোল্ডের ক্ষেত্রে আপনি এই 4-5 ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এগুলোই মোটামুটি মেইন সমস্যা। ওকে, এখন কিছু সলিউশন নিয়ে কথা বলি। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি বাই অ্যান্ড হোল্ড কাদের জন্য। আচ্ছা, আমি বাংলায় লিখি ফর হোম।
প্রথমত বাই অ্যান্ড হোল্ড হচ্ছে যারা একটা স্টকে অনেক ফান্ড ইনভলভ করে ফেলে, বিগ ফান্ড। সো আপনি যখন একটা স্টকে বিগ ফান্ড ইনভলভ করে ফেলবেন, ধরেন একটা স্টক আপনি 50 লাখ টাকার, 40 লাখ টাকার, 30 লাখ টাকার একটা স্টক কিনছেন, এই স্টকটা আপনি যদি ছেড়ে দেন, ধরেন 20 টাকা থেকে এটা 30 টাকা গেছে, এবং 30 টাকায় যদি এটা ছেড়ে দেন, আপনি এই স্টকটা আবার পিক করতে পারবেন কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এই স্টকটার যদি ভলিউম কমতে থাকে, আপনি ধরেন স্টপ লস নিলেন 5% নিচে 30 টাকায় গেছে, এটা ধরেন আপনি 28 টাকার নিচে স্টপ লস ট্রেড করলেন, 28 টাকার নিচে আপনি স্টপ লস নেওয়ার ট্রেড করলেন, মানে চেষ্টা করলেন, আপনি 25 থেকে 28 টাকার মধ্যে আপনি এই স্টকটি স্টপ লস নিলেন। সো আপনি নেক্সট টাইম আবার এই স্টকটা এই অ্যামাউন্টে বাই করতে পারবেন কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ নেক্সট টাইম এই স্টকে এই ভলিউম নাও থাকতে পারে, অথবা আপনি এই স্টকটা বাই করতে গেলে আপনার বাইং রেট অনেক উপরে চলে যেতে পারে। কারণ আপনি একটা নির্দিষ্ট প্রাইস পয়েন্টে আপনি 50 লাখ, 40 লাখ বা 30 লাখ টাকার স্টক খুব ছোট্ট প্রাইস পয়েন্টের মধ্যে বাই করতে পারবেন না, যদি না ওইটা অনেক ভালো ফান্ডামেন্টাল শেয়ার হয় এবং যদি না ওই শেয়ারটায় অনেক বেশি পরিমাণ লিকুইডিটি থাকে। সো দেখা যাবে নেক্সট টাইম আপনি যদি এইটা 25 টাকা থেকে 28 টাকার মধ্যে স্টপ লস নেন, 30 টাকা চলে গেছিল, আপনি এটা 25 টাকা থেকে 28 টাকার মধ্যে স্টপ লস ফিক্স করছেন, স্টপ লস নিয়ে নিছেন, এখন আপনি আবার ইনভলভ হতে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি নেই। সো দেখা যাবে আপনার নেক্সট যদি 50 লাখ টাকার স্টক কিনতে যান, আপনার 30 টাকা থেকে 35 টাকার মধ্যে এটা বাই করতে হবে। সো মোটামুটি 5 টাকা গ্যাপে এটা আপনার কিন্তু বাই করতে হবে। সো আপনার বাইং প্রাইস কিন্তু অনেক বেড়ে গেল। সো এইখান থেকে আমরা প্রথম একটা ব্যাপার পাইলাম যে বাই অ্যান্ড হোল্ড মেইনলি, আমি আবার রিপিট করতেছি, মেইনলি যারা বিগ অ্যামাউন্ট সিঙ্গেল স্টকে বাই করে, সো এটা হচ্ছে বাই অ্যান্ড হোল্ড কাদের জন্য। ওকে, এর মানে এই না যে আপনি যদি শর্ট অ্যামাউন্ট বা স্মল অ্যামাউন্ট একটা সিঙ্গেল স্টকে বাই করেন আপনি বাই অ্যান্ড হোল্ড করতে পারবেন না, কিন্তু এর চেয়ে বেটার উপায় আছে। আমরা এখন সলিউশনে যাই যে কি ধরনের সলিউশনস হতে পারে। আমরা এখানে দেখলাম প্রবলেমস, সলিউশনস। আজকে আমরা শুধুমাত্র যারা একটা স্টক 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, মানে এই ধরনের অ্যামাউন্টে বাই করতে চান তাদের জন্য কথা বলবো, মানে সাধারণ বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের পার্সপেক্টিভে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। দেখেন, স্টক মার্কেটে আপনি বুকিশ নলেজ নিয়ে বেশি বেটার রেজাল্ট পাবেন না। আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন, একটা স্টকের লিকুইডিটি আছে বা প্রতিদিন একটা স্টক 20 থেকে 25 লাখ ভলিউমে ট্রানজেক্টেড হয়। এখন আপনি বাই করবেন এই স্টকে মাত্র ধরেন 4 লাখ টাকা, 4 লাখ টাকার স্টক বাই করবেন, এটার এভারেজ ভলিউম 20 থেকে 25 লাখ টাকা। আমি আবার রিপিট করতেছি, এইটার এভারেজ ভলিউম 20 থেকে 25 লাখ টাকা, মাঝে মাঝে এটা 30-35 লাখ টাকায় ট্রানজেক্টেড হয়, মাঝে মাঝে এটা 14-15 লাখ টাকায় ট্রানজেক্টেড হয়। সো আপনি বাই করবেন 4 থেকে 5 লাখ টাকার স্টক। সো এই ক্ষেত্রে মানে, আচ্ছা আমি এর আগে একটু কথা বলে নেই। আচ্ছা, আমরা যারা নর্মাল বিনিয়োগকারী আর যারা বড় বিনিয়োগকারী, এদের মধ্যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যারা স্মল ইনভেস্টর আর বিগ ইনভেস্টর। সো স্মল ইনভেস্টরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি খুব ফাস্ট ইন অ্যান্ড আউট হইতে পারবেন। বিগ ইনভেস্টরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ইন অ্যান্ড আউট খুব ফাস্ট হইতে পারে না, মানে তারা স্লো ইন অ্যান্ড আউট হইতে হয় তাদের। এখন আমাদের ডিসঅ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, এটা হচ্ছে
তাদের ডিসঅ্যাডভান্টেজ। আমাদের ডিসঅ্যাডভান্টেজ কি? আমাদের ডিসঅ্যাডভান্টেজ হলো আমরা প্রাইস মুভ করাইতে পারি না। প্রাইস মুভ, আচ্ছা না লেখা দিই, আমরা প্রাইস মুভ করানোর সক্ষমতা আমাদের নেই। আর তাদের অ্যাডভান্টেজ হচ্ছে তারা প্রাইস মুভ করাতে পারে। সো আপনারা চাইলে এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি এটা এই মুহূর্তে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো সলিউশন কি? আপনি 20 লাখ টাকা এভারেজ ভলিউমের একটা স্টক, যেটা মোটামুটি এভারেজ ভলিউম 20 লাখ টাকা বা 15 লাখ টাকায় এটা ডেইলি ট্রেড হয়, এই ধরনের এভারেজ ভলিউমে। আমি কিন্তু বারবার বলতেছি এভারেজ ভলিউম। সো এই ক্ষেত্রে আপনি যখন 3 থেকে 5 লাখ টাকা মানে একটা স্টক বাই করার প্ল্যান করবেন, আপনার কিন্তু বাই অ্যান্ড হোল্ডের দরকার নেই। কারণ কি, ধরেন একটা স্টক 20 টাকা থেকে 30 টাকা চলে গেল, আপনি এটা চিন্তা করলেন 27 টাকা থেকে 28 টাকায় স্টপ লস দিবেন, আপনি স্টপ লস নিয়ে নিলেন। এটার এভারেজ ভলিউম কিন্তু 15 থেকে 20 লাখ টাকা, আপনি কিন্তু বাই করতেছেন 3 থেকে 5 লাখ টাকা। এই স্টকটা কিন্তু খুব সহজে আপনি আবার 30 টাকা, মানে 30 টাকা ধরেন একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট করছে, 30 টাকা যখন ব্রেকআউট করবে, আপনি কিন্তু আবার 1-2 টাকা গ্যাপের মাঝখানে, যেহেতু এটা প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকা মানে ভলিউমে ট্রানজেক্টেড হয়, 1-2 টাকা মানে 30 থেকে 32 টাকার মধ্যে আপনি কিন্তু আপনার পজিশন ফিল করতে পারবেন, এবং পরের মোমেন্টামের জন্য কিন্তু, পরের সুইং এর জন্য কিন্তু আপনি আবার প্রপারলি ইনভলভ হইতে পারবেন এবং প্রপার সুইংটা রাইড করতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার সলিউশন। সলিউশন 1, যে আপনার, আমি সলিউশন 1টা আবার একদম মানে ব্রিফলি বলে দিই। আপনার বাইং প্রাইস বা আপনার যদি একটা স্টকে অল্প পরিমাণ পজিশন নিতে হয় এবং ওই স্টকে যদি আপনার পজিশনের 4-5 গুণ ভলিউমে ট্রেড হয় ওই স্টকটা এভারেজ ভলিউম, তাহলে আপনি ওই স্টক থেকে স্টপ লস নিয়ে আবার পুনরায় ওই স্টকটা সাইডওয়েজ কমপ্লিট করার পরে যখন ব্রেকআউট করার চেষ্টা করবে, আপনি আবার ওইখানে ঢুকতে পারবেন। মানে আপনি যদি ল ভলিউমে ট্রেড করেন, এভারেজ ভলিউমের চেয়ে, ভলিউমটা কিন্তু তুলনামূলক আমি বলতেছি, যেটার এভারেজ ভলিউম 15 থেকে 20 লাখ টাকা, আপনার ওই স্টকে বাই করার প্ল্যান 3 থেকে 5 লাখ টাকা। সো এই স্টকে কিন্তু আপনি ফার্স্ট ইন অ্যান্ড আউট হইতে পারবেন, ফার্স্ট ইন অ্যান্ড আউট হইতে পারবেন। সো এটা হচ্ছে প্রথম সলিউশন। সেকেন্ড সলিউশন, সেকেন্ড সলিউশন হচ্ছে পজিশন সাইজিং এর মাঝখানে। কিভাবে পজিশন সাইজিং এর মাঝখানে? আপনি একটা স্টক, ওই যে আবার আগের মতোই, যে ধরেন একটা স্টক এইভাবে মুভ করতেছে, আপনি প্ল্যান করলেন এইখানে আপনি, আপনি যেহেতু 3 লাখ, আপনি ধরেন আপনি 5 লাখ টাকার কিনলেন, এটার এভারেজ ভলিউম আছে 20 লাখ টাকা, এটা এভারেজ ভলিউম, এটা আপনার 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 মানে বাই করার কোয়ান্টিটি ভলিউম। সো 5 লাখ টাকার কিনলেন, আপনি এই জায়গায় এটার 2 লাখ টাকার কিনতে পারেন। এটা ধরেন এই সুইংকে ব্রেক করলো, আপনি এখানে আরো 1 লাখ টাকার কিনতে পারেন। এইখানে রিটেস্ট করে এইখানে আবার এইখানে একটা ডিমান্ড ক্রিয়েট হইলো, এখানে আপনি আরো 2 লাখ টাকার কিনতে পারেন। সো 2 + 2 4 আর +1 5। সো আপনার 5 লাখ টাকার মোটামুটি বাই কিন্তু এখানে 3 থেকে 4 টাকার মাঝখানে হয়ে যাচ্ছে, এবং আপনি প্রপার কনফার্মেশনের সাথে এই স্টকটা কিন্তু কিনতে পারছেন, কারণ আপনার বাইং ভলিউম অনেক কম। সো আপনি এইখানে মার্কেট যখন সুইং লোতে আসছে, আপনি একটা অ্যামাউন্ট এখানে ফেলাই দিতে পারেন। এর মাধ্যমে কি হবে, আপনি আপনার পজিশন সাইজিং করলেন, আপনি আপনার রিস্ক মিনিমাইজ করলেন, আপনি সম্পূর্ণ অ্যামাউন্ট এখানে রিস্ক নিলেন না। কারণ এইটা যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, আপনার কিন্তু কিছু করার নাই। এটা যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, আপনার কিন্তু কিছু করার নাই। সো ধরেন এটা ডাউন ট্রেন্ডে আসলো না, এটা এখান থেকে ব্যাক করে গেল, এই যে রিসেন্ট সুইং, এই সুইংকে যখন ব্রেক করলো, এটা কিন্তু ডাইরেক্ট উঠে যেতে পারে, আবার একটা আপনার রিটেস্ট দিয়ে উঠতে পারে।
সো এটা যখন ব্রেক করলো আপনি এখানে কিন্তু আরো 1,000 টাকা ইনভলভ হইতে পারলেন। এটা যখন রিটেস্ট দিয়ে আবার যখন এখানে আপনার একটা ডিমান্ড ক্রিয়েট হলো, এখানে কিন্তু আপনি 2 লাখ টাকা ইনভলভ হইতে পারেন। সো এইখানে কিন্তু আপনি প্রপার কনফার্মেশনের সাথে আপনার 5 লাখ টাকায় ইনভলভ করতে পারলেন, এবং আপনার এভারেজ প্রাইসটাও মোটামুটি এইদিকে থাকলো। আপনি এই সুইং এর নিচে স্টপ লস নিয়ে আবার বের হয়ে আসতে পারবেন, এবং এটা যদি আবার মুভ করা শুরু করে, যেহেতু এটার এভারেজ ভলিউম 20 থেকে 25 লাখ টাকা, এভারেজ ভলিউম 20 থেকে 25 লাখ টাকা, এখানে কিন্তু আপনি আবার অনেক সহজে 5 লাখ টাকা না হলেও 3 লাখ টাকা ইনভলভ হইতে পারবেন। ধরেন এটি আপনি স্টপ লস নিল, তারপরে আবার মুভ করা শুরু করলো, 3 লাখ টাকা ইনভলভ হইলেন, আবার আরেকটা রিটেস্টে আপনি আরো 2 লাখ টাকা ইনভলভ হইতে পারলেন। সো এইখানে আপনি আপনার রিস্ক ম্যানেজ করতে পারছেন, আপনার পজিশন সাইজিং ঠিকভাবে করতে পারছেন, এবং আপনার যে প্রপার অ্যাডভান্টেজ, যে আপনি স্মল মানি নিয়ে যেহেতু প্লে করতেছেন, আপনার প্রপার অ্যাডভান্টেজটাও আপনি এখানে কিন্তু প্রয়োগ করতে পারছেন। সো এটাকে যদি আমি সামারাইজ করি, এটাকে যদি আমি একদম এক কথায় বলার চেষ্টা করি, বাই অ্যান্ড হোল্ড মোস্ট অফ দ্য টাইম বিগ প্লেয়ারদের জন্য, আর স্মল প্লেয়ার বা ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যেহেতু আমাদের অ্যাডভান্টেজ কি আমি প্রথমে বললাম, আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের একটা স্টকে আমরা অল্প পরিমাণ ইনভলভ হই। সো একটা স্টকের ভলিউম যখন 20-25 লাখ টাকা থাকে, আপনি যখন ওই স্টকটাই 3-4-5 লাখ টাকা দিয়ে কিনতে চান, আপনি কিন্তু খুব ফাস্ট ইন অ্যান্ড আউট হইতে পারবেন। সো আমাদের সবচেয়ে মানে একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট, ধরেন এইখানে 100 স্টার, 1000 স্টার, এটা হচ্ছে আমরা ফাস্ট ইন অ্যান্ড আউট হইতে পারি। সো শুধু শুধু বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি না বুঝে আপনারা বাই অ্যান্ড হোল্ড করতে গিয়ে আপনাদের পুরো প্রফিটটা মার্কেটকে দিয়ে দিয়েন না, অথবা প্রফিটের একটা বড় অংশ মার্কেটকে দিয়ে দিয়েন না। সো অনেক ইউটিউবার এটা নিয়ে কথা বলে, কিন্তু তারা আসলে বোঝেই না যে বাই অ্যান্ড হোল্ড কাদের করা উচিত, এবং বাই অ্যান্ড হোল্ডের সর্বোচ্চ অ্যাডভান্টেজ কে নিতে পারে। সো খুব সহজভাবে কমন সেন্সে আপনারা ট্রেড করার চেষ্টা করেন। ট্রেড খুব কঠিন কিছু না, এটা কমন সেন্সের ব্যাপার। সো আপনারা আপনাদের আপনার সাইকোলজি কেমন, আপনার টেম্পারমেন্ট কেমন, আপনার লাইফ স্টাইল কেমন, ইভেন লাইফ স্টাইলের সাথে আপনার ট্রেডিং স্টাইল ম্যাচ করে। সো এই সবগুলোর সাথে আপনার একটা প্রপার মডেল থাকতে হবে, আপনার একটা প্ল্যান থাকতে হবে, আই হ্যাভ এ প্ল্যান টাইপের। সো আপনার একটা প্রপার মডেল থাকতে হবে, আপনার একটা প্ল্যান থাকতে হবে, এবং এই প্ল্যানটা হবে আপনি মার্কেটে কত পরিমাণ টাকা ইনভলভ করতেছেন, মার্কেট থেকে আপনি কি চান, আপনার মার্কেটের কত টাকা আপনি মার্কেট থেকে কি চান, এবং আপনার সাইকোলজি কেমন, এই তিনটার উপরে ডিপেন্ড করতে হবে। প্রথম হচ্ছে আপনি মার্কেট থেকে কি চান, তারপরে আপনার সাইকোলজি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি কি শর্ট টাইমে আপনি একটু অস্থির টাইপের, নাকি আপনি কাম এন্ড কুল হয়ে একটি স্টকে লম্বা সময় বসে থাকতে পারেন, ওই স্টকের প্রাইস ফ্লাকচুয়েশনে আপনার ইমোশনাল ফ্লাকচুয়েশন খুব একটা বেশি হয় না, আর আপনার কি পরিমাণ টাকা ইনভলভ এবং আপনার টাকাটা কতটা জরুরি। সো এই তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। সো এই ছিল মোটামুটি, এর চেয়ে বেশি কিছু বলবো না, এর চেয়ে বেশি অন্য আরেকদিন আমরা একদিন প্রপার সাইকোলজিক্যাল একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো 1 ঘন্টার, সেই দিন আমরা এগুলো নিয়ে মানে অনেক বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এখন ইন্ডেক্সে চলে যাই, এবং তারপরে আমরা কিছু মোমেন্টাম স্টক নিয়ে কথা বলবো। ওকে, সো ইন্ডেক্সটা আমরা উইকলি চার্টে ভালো দেখতে পারবো। সো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সপ্তাহ ইন্ডেক্স 8,900-র উপরে ক্লোজিং দিতে পারছে না। উইকলি চার্টে আমরা আছি, উইকলি চার্টে আমাদের ইন্ডেক্স 5,900-র মাঝখানে ক্লোজিং দিচ্ছে, এর উপর উইক ক্রিয়েট করছে, বাট
এর মাঝখানে ক্লোজিং দিচ্ছে, বাট এইটা খুবই সুন্দর একটা প্যাটার্ন। আমরা যদি এটা ডেইলি চার্টে যাই আমরা দেখতে পারবো এখানে একটা হেড এন্ড শোল্ডারের মতো প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, বাট হেড এন্ড শোল্ডারের চেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আমি প্যাটার্নের চেয়ে যেই মানে প্রাইস অ্যাকশনকে যেহেতু বেশি গুরুত্ব দিই, দেখেন মার্কেট শার্প মুভ করছে, মার্কেট নিচে আসার চেষ্টা করছিল, মার্কেট লোয়ার লো ক্রিয়েট করার চেষ্টা করছে, এখানে যদি দেখেন মার্কেট লোয়ার লো ক্রিয়েট করার চেষ্টা করছে, বাট মার্কেট কিন্তু একটা ভি শেপ রিকভারি দিচ্ছে এবং এখানে কিন্তু মার্কেট অ্যাকসেপ্টেড হচ্ছে। সো এইখানে যদি আপনারা বলেন এখানে ট্রেন্ড লাইনের ব্রেক হয়েছে, এইখানে যদি আপনারা বলেন যে এইখানে ভাই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতেছে, সবই ট্রু, সবই পজিটিভ এবং মার্কেটের ভলিউমও বেশ পজিটিভ। সো মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। সো আশা করা যাচ্ছে এই সপ্তাহে অথবা এর পরের সপ্তাহে মার্কেট এই ৫,৯৩৬কে ব্রেক করে মার্কেট ৫,১৩৫-এ চলে যাবে এবং মার্কেট ৬,২০০-কে টাচ করার সম্ভাবনা অনেক বেশি, কারণ এর মাঝখানে মার্কেটে খুব স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই। আমরা যদি দেখার চেষ্টা করি উইকলি চার্টে, এর মাঝখানে মার্কেটের একটা, যেটাকে আমরা প্রপার গ্যাপই বলতে পারি, এর মাঝখানে মার্কেটের প্রপার গ্যাপ, এই অঞ্চলে খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই এবং এখানে আমরা স্ট্রং উইক দেখতে পাচ্ছি, এটাও কাইন্ড অফ গ্যাপ, এটাকে আমরা অকশন গ্যাপ বলি, এইটাও কাইন্ড অফ অকশন গ্যাপ। সো এই অঞ্চলে খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই। মার্কেট যদি ৫,৯৪০-কে ক্রস করতে পারে মার্কেট, আমি এটা আর একটু সেফ সাইডে রাখি, ওকে, মানে যদি ৫,৯৪০-৪৫-কে ক্রস করতে পারে, এইটা ৬,১৩৫ পর্যন্ত খুব সহজেই যেতে পারবে এবং ৬,২০০-কেও টাচ করতে পারে এবং তারপরে এটা সাইডওয়েজে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ৬,২০০ থেকে ৬,৩৫৫ পর্যন্ত সাইডওয়েজ থাকতে পারে, কারণ এই জোনটা একটা ইকুইলিব্রিয়াম জোন। সো এই ধরনের একটা সম্ভাবনা আছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ধরেন এইখানে আরো একটু সময় স্পেন্ড করে এটা যদি ফাইটা যায়, এটা এই পর্যন্ত যাবে, এইখানে আর একটু সময় স্পেন্ড করতে পারে, তারপরে এইটা এই যে এই ইকুইলিব্রিয়াম জোনে গিয়ে এইটা প্রপার সাইডওয়েজ চ্যানেল নানান রকম কিছু একটা কন্টিনিউ করতে পারে একটু লম্বা সময়ের জন্য। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ইন্ডেক্সের অবস্থা। আমি এইখানে একটা মার্ক করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। আর যদি যদি ইন্ডেক্স ডাউনওয়ার্ডে মুভ করে, কারণ ওয়ার্ল্ডে একটু ক্রাইসিস চলতেছে, ইরান আমেরিকা ওয়ার আবার মোটামুটি একটা ফুল ফ্লেজেড ওয়ারের রূপ নিচ্ছে। সো যদি অয়েল প্রাইস বাড়তে থাকে এবং আমাদের দেশে রিসেন্টলি গ্যাসের সংকটও দেখা দিচ্ছে, তাহলে আমাদের একটা সাপোর্ট থাকবে ইন্ডেক্সে। আমাদের নেগেটিভ সাইডটা আসলে বিবেচনা করা উচিত। স্টক মার্কেটে আপনার বোথ সাইডই বিবেচনা করতে হবে। সো তাহলে মার্কেটের একটা সম্ভাবনা আছে এইটা ৫,৮৫০ থেকে মানে আবার এই লো এর আশেপাশে টাচ করতে পারে। এটা আমি যদি একজ্যাক্ট প্রাইস পয়েন্ট দেখাইতে যাই আপনাকে, এটা ৫,৮৫০ থেকে এটা ৫,৮৫০ থেকে আবার ৫,৮০০-কে ভিজিট করে আসতে পারে, যদি ওয়ার্ল্ড সিনারিও এবং আমাদের দেশের সিনারিওতে অনেক বড় নেগেটিভ কিছু দেখা যায়। কিন্তু যেহেতু নেগেটিভিটি নাই, সো আমরা আশা করতে পারি এটা আপট্রেন্ডে শিফট হতে পারে। সো এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্স নিয়ে ব্যাপার। এখন আমরা কিছু স্টক নিয়ে কথা বলবো। সো এই মুহূর্তে আমার কাছে ২-৩টা সেক্টর খুব ভালো লাগতেছে। ৩টা সেক্টর বিশেষ করে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড হচ্ছে আপনার না ফার্স্ট ইঞ্জিনিয়ারিং না, ইন্স্যুরেন্স, তারপরে আমাদের টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং। সো আমরা কিছু স্টক নিয়ে কথা বলার চেষ্টা করি। আমরা দেখেন এই স্টকগুলা ক্রমানুসার বলতে কিছু নাই। আমি ৭-৮টা স্টক পিক করছি, এই ৭-৮টা স্টক আমি এই ৭-৮টা স্টক নিয়ে আমি কথা বলতে মানে কথা বলবো। এইখানে কোনটা ১ নাম্বার, কোনটা ২ নাম্বার, কোনটা ৩ নাম্বার, এইরকম কোনো ব্যাপার নাই। সো আমি যেই স্টকগুলো পিক করছি, যেই স্টকগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে এবং প্রপার মোমেন্টাম স্টক, আমি কিন্তু আবারও বলতেছি মোমেন্টাম স্টক। সো মোমেন্টাম স্টক একটু রিস্কি হয়, আপনার স্টপ লস ক্যারি করতে হবে। সো কিছু স্টক আছে ডিসকাউন্টেড স্টক,
সাইডওয়েজ থাকতে পারে, নেক্সট মুভমেন্ট একটু সময় লাগতে পারে, আর কিছু স্টক আছে মোমেন্টাম স্টক, মার্কেট অলরেডি মোমেন্টামে আছে এবং এই মোমেন্টামটা আরো কন্টিনিউ হতে পারে। ওকে, আমরা কিছু স্টক নিয়ে কথা বলি। কর্ণফুলী ইন্স্যুরেন্স, আমরা প্রথমে দেব কর্ণফুলী ইন্স্যুরেন্স। সো কর্ণফুলী ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্স অনেকদিন থেকে একটা আপওয়ার্ড মোমেন্টামে আছে এবং আমরা যদি দেখি এই অঞ্চলটায় খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই। আমরা যদি ভালো করে দেখি যে কর্ণফুলী ইন্স্যুরেন্স বর্তমান প্রাইস হচ্ছে 51 টাকা 30 পয়সা, এটার স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে মোটামুটি 58 থেকে 59 টাকার দিকে। এটার মাঝখানে খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই। সো খুব ভালো রকমের সম্ভাবনা আছে কর্ণফুলী ইন্স্যুরেন্স আরেকটু সাইডওয়েজে থাকবে এবং এটার স্টপ লস খুব ছোট। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার স্টপ লস খুবই ছোট, বর্তমান প্রাইস পয়েন্ট থেকে এটার স্টপ লস মাত্র 4%, মাত্র 4 থেকে 4.5%। 4%ও আপনি এটার স্টপ লস নিয়ে নিতে পারবেন, কারণ এটা যদি আসলে এই জোনকে ব্রেক করে যেটা 49 টাকা 60 পয়সার আশেপাশে, তাহলে খুব ভালো রকমের সম্ভাবনা আছে এইটা আবার এই জোনকে টেস্ট করতে আসতে পারে। স্টপ লস মাত্র 4%, এইটার আমরা দেখতে পাচ্ছি এইটা 58 থেকে মোটামুটি আমরা 58 টাকায় ধরলাম, আমরা একটু রাউন্ড ফিগার ধরে নিই, এখানে 58 থেকে 60 টাকা যাওয়ার খুব ভালো রকমের একটা সম্ভাবনা আছে। এখানে যদি আপনি রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও ক্যালকুলেশন করেন, আমি প্রিটি শিওর এখানে 1:5 এর মতো চলে আসবে। আমরা একটু দেখি এখানে রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও কত আসতে পারে। আমি যদি এইটার নিচে যেটা 4%, হ্যাঁ এক্সাক্ট 4%-এর আশেপাশে, ওকে 4%-এর মতো, এবং আমার রেওয়ার্ড না, এখানে রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও আসতেছে 1:3। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। আর এইটা যদি এই জায়গাটাকে ব্রেক করে তাহলে এটার অল টাইম হাই তো একটু উপরেই, যেটা 63 টাকার দিকে অল টাইম হাই যদি চলে যায় তাহলে এটা রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও আসতেছে 1:5। আর অল টাইম হাইকে ব্রেক করলে এটা অনেক বড় মুভ করতে পারে, কারণ এটা প্রপার একটা, আপনারা একটু খেয়াল করেন, এটা প্রপার একটা ইউ শেপ রিকভারি নিতেছে। সো ইউ শেপ রিকভারি নেওয়ার পরে মার্কেট মোস্ট অফ দ্য টাইম সাইডওয়েজ থাকে, অনেক সময় নিচের দিকে একটা বাড়ি দেয় যেটাকে আমরা ডিপ কারেকশন বলি, তারপরে এটা কিন্তু আবার ব্রেক করতে পারে। যদি ইন্স্যুরেন্স সেক্টর মোমেন্টামে থাকে তাহলে এটার 80 পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে এবং এর চেয়ে বেশিও যেতে পারে, কারণ ইউ শেপ রিকভারির পরে আমরা যেই মেথডটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে মার্কেট তার যে ইউ শেপ রিকভারিটা দিচ্ছে এই ইউ শেপ রিকভারির সমপরিমাণ মুভমেন্ট মার্কেট পরে দিতে পারে, মানে মার্কেট 90 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু লং টাইম পার্সপেক্টিভে, এটা কিন্তু আপনি নেক্সট 2 মাস 4 মাস 6 মাসে নাও পেতে পারেন, এটা লম্বা সময় লাগতে পারে। সো মার্কেট যদি মুভ করে, যদি ইন্স্যুরেন্স সেক্টর ভালো অবস্থায় থাকে, এটা 80 থেকে 90 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। ওকে, তারপর আমরা কথা বলবো একটু মালিক নিয়ে। মালিকের ফান্ডামেন্টাল আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং মালিকের সবচেয়ে বড় যে সুন্দর যে জিনিসটা হচ্ছে মালিক অনেক ভলিউমের সাথে মুভ করেছে। তারপরে মোটামুটি 2 সপ্তাহর মতো কাইন্ড অফ, হ্যাঁ 2 সপ্তাহই হবে সম্ভবত, 3 সপ্তাহ, 3 সপ্তাহ প্রপার সাইডওয়েজ, কোনো বড় ধরনের ডিপ কারেকশন দিতে পারছে না এবং ভলিউম কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। সো মালিক যদি আবার মোমেন্টামে আসে, এইটা যদি মালিক যদি আবার মোটামুটি 45 টাকার উপরে কোনো ডেইলি ক্লোজিং দিতে পারে, মালিক যদি 45 টাকার উপরে কোনো ডেইলি ক্লোজিং দিতে পারে, খুব ভালো রকমের সম্ভাবনা আছে। আমরা একটু লেফট হ্যান্ড সাইডটা দেখে নিই, ওকে এটা অল টাইম হাই আছে। সো যদি 45 টাকার উপরে খুব ভালো একটা ক্লোজিং দিতে পারে, আমরা এইটাও এইভাবে বিবেচনা করছি যে এইখানে আমাদের যতটুকু স্পেস আছে, আমাদের এইখানে যতটুকু স্পেস আছে এর সমপরিমাণ মুভ করতে পারে, যেটা প্রায় 60 টাকার কাছাকাছি। সো এইখানেও আমাদের প্রায় 30 থেকে 35% পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এইটার স্টপ লস অনেক ছোট। ওকে,
আমি আপনাদের জন্য যখন মোমেন্টাম স্টক চুজ করতে যাই বা আমার নিজের জন্য মোমেন্টাম স্টক চুজ করতে যাই, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে আমার রিস্ক অনেক কম হইতে হবে, আমার রিস্ক একদম অল্প হইতে হবে, এবং মালিকের স্টপ লস যদি আমরা বিবেচনা করি, আমরা এইটার নিচে মালিকের স্টপ লস নিতে পারবো। সো মালিকের স্টপ লস বর্তমান প্রাইস পয়েন্ট থেকে আসতেছে একটু বেশি, আসতেছে 8%। কিন্তু আপনারা যদি চান, আপনারা 42 টাকা 50 পয়সা বা 42 টাকা 60 পয়সার নিচে বা 50 পয়সার নিচে আপনি স্টপ লস নিতে পারেন, যেটা 4 থেকে 5% আসবে। কিন্তু আপনি যদি আরেকটু বড় স্টপ লস নিতে পারেন এবং পজিশন সাইজিং যদি বেটার করতে পারেন, আপনি এখানে 8% একটা স্টপ লস ক্যারি করতে পারেন। আরেকটু ছোট করে দেয় আপনাদের স্টপ লসটা, আপনি 7% স্টপ লসও ক্যারি করতে পারেন। আপনি 41 টাকা 30 পয়সা 27 পয়সার নিচে এখানে স্টপ লস নিতে পারেন। ওকে, তারপরে আমরা যেই স্টকটা দেখবো সেটা হচ্ছে মিরাক্তার। আমরা ডিফারেন্ট সেক্টর থেকে স্টক দেখার চেষ্টা করতেছি, যেহেতু এটা আসলে ক্রমানুসার না। মিরাক্তার অনেক ভালো পজিশনে আছে। আপনারা একটু দেখেন যে মিরাক্তার মোটামুটি সরি একটা সুইং এর মাধ্যমে আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, হায়ার হাই হায়ার লোস, হায়ার হাই হায়ার লোস, হায়ার হাই। তারপরে মার্কেট একটা ডিসকাউন্ট দিচ্ছে, মোটামুটি ভালো রকমের ডিসকাউন্ট, এবং এইটা সাইড হয়ে থাকার চেষ্টা করতেছে। সো এইটা যদি মোটামুটি এই 43 টাকা 30 পয়সাকে ব্রেক করে একটা ডে ক্লোজিং দিতে পারে, একটু রেজিস্ট করবে এটার 46 টাকা 75 পয়সা, কিন্তু এটার ফার্স্ট টার্গেট হয়ে যাবে আমাদের জন্য 52 টাকার আশেপাশে। এবং মালিকের সেকেন্ড টার্গেটটা, ওকে আমি এটা এখনো করি নাই, ওকে। সো মালিকের সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের 58 টাকা পর্যন্ত। সো এটা যদি কোনোভাবে 43 টাকা 30 পয়সার উপরে কোনো ক্লোজিং দিতে পারে, 43 টাকা 30 পয়সার উপরে কোনো ডেইলি ক্লোজিং দিতে পারে, এটার ফার্স্ট টার্গেট বলতে রেজিস্ট করবে, বাট এটা টার্গেট না। এই অঞ্চলটা থেকে একটু সেল প্রেয়ার আসতে পারে, যেটা 46 টাকা বা 47 টাকার মাঝামাঝি। কিন্তু এটার ফার্স্ট টার্গেট হবে 58 টাকা, এবং এইটার একটু সাইডওয়েজ থাকতে পারে। তারপরে এটার সেকেন্ড টার্গেট হতে পারে মোটামুটি, ওকে, ফার্স্ট টার্গেট হতে পারে 52 টাকা, সেকেন্ড টার্গেট হতে পারে 58 টাকা। ওকে, তারপরে আমার আরেকটা ইন্স্যুরেন্স আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে পিপুলিয়ান্স। ওকে, সো পিপুলিয়ান্সও আমরা দেখতেছি, পিপুলিয়ান্সের কিন্তু ফান্ডামেন্টাল অনেক ভালো। পিপুলিয়ান্সের ফান্ডামেন্টালটা আমার চেক করা আছে, এটার ফান্ডামেন্টাল বেশ ভালো। এইটাও মোটামুটি একটা ইউ শেপ রিকভারি দিয়ে ফেলছে। ইউ শেপ রিকভারির পরে মার্কেট মোস্ট অফ দ্য টাইম একটু সাইডওয়েজ থাকার ট্রাই করে। সো একটা ইউ শেপ রিকভারি দিয়ে ফেলছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট টাইম ফ্রেমে এটা আবার ইউ শেপ রিকভারি দিচ্ছে, একটু সাইডওয়েজে থাকার চেষ্টা করছে, আবার নিচে আসছে, বাট শার্প রিগেইন করছে, এবং এইটা এখন খুবই স্ট্রং একটা সাপোর্টের উপরে আছে। খুব ভালো রকমের সম্ভাবনা আছে এইটা যদি মুভ করে যায়, এটা 80 পর্যন্ত মুভ করতে পারে, এবং এটার স্টপ লস অনেক ছোট। দেখেন স্টপ লস আপনারা কেউ ছোট্ট স্টপ লস নেয়, কেউ বড় স্টপ লস নেয়। আমি ছোট স্টপ লস ক্যারি করি, এটা আমার পার্সোনাল ব্যাপার। এখন আপনি যদি বড় স্টপ লস নিতে চান, তাহলে আপনার এই গ্যাপটার নিচে স্টপ লস রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি স্টপ লসটা বড় হবে, আপনার পজিশন সাইজিং ঠিকভাবে করতে হবে। কিন্তু আপনি ছোট স্টপ লস নিতে চান, আপনি এই যে 60 টাকা এর নিচে একটু স্পেস রাখা, আমি বলবো আপনি এখানে 59 টাকার নিচেই স্টপ লস ক্যারি করতে পারেন। আর বড় স্টপ লস আপনি ক্যারি করতে চাইলে 57 টাকা 50 পয়সার নিচে আপনি স্টপ লস ক্যারি করতে পারেন, কারণ অনেক সময় মার্কেট গ্যাপ থেকে সাপোর্ট নিয়ে তারপরে মুভ করে যায়। কিন্তু এই যে যেটা আমি আপনাদের বললাম যে আপনি ধরেন এটা নিচে স্টপ লস নিলেন, এটার এভারেজ ভলিউম কত আমরা একটু দেখে নিই। দেখেন এখান থেকেই আমরা কিছু জিনিস বুঝতে পারবো। সো এইটার এভারেজ ভলিউম, এইখানে তো আমরা একটু ভলিউম বেশি দেখতেছি, এখানে ভলিউম, ওকে, এটার এভারেজ ভলিউম এটার আশেপাশেই, মানে এখানে বেশি, এখানে কম, এখানে মিডিয়াম। সো এভারেজ ভলিউম 10 লাখ টাকার উপরে। সো এই আপনি যদি পিপুলিয়ান্সে
2-2.5 লাখ টাকার স্টক কেনার চিন্তা করেন আপনি, আমি আপনাদের একটা প্ল্যান বইলা দিই, একটা স্টকে বইলা দিই, তাহলে অন্যান্য স্টক আপনাদের সুবিধা হবে। আপনি এইটার নিচে স্টপ লস নিতে পারেন, যেহেতু 2-2.5 লাখ টাকার স্টক এখানে কেনা খুব একটা টাফ কিছু না, কারণ এইটা 12 লাখ, 13 লাখ, 10 লাখ, 14 লাখ, 15 লাখ এবং এর আগে আমরা দেখতে পাচ্ছি 40 লাখ, 35 লাখ ভলিউমেও ট্রানজেক্টেড হয়েছে। তার আগেও এটা 40 লাখ, 25 লাখ ভলিউমে ট্রানজেক্টেড হয়েছে। সো আমরা এভারেজ ভলিউম ধরে নিলাম 10, 12, 15 লাখ টাকা। সো 2-2.5 লাখ টাকার স্টক কিনতে চাইলে আপনি এর নিচে স্টপ লস নিয়ে নিতে পারেন। এটা যদি এর নিচে চলে আসে এটার সাইডওয়েজ থাকার সম্ভাবনা আছে। এটা আবার যখন এই অঞ্চলটা ব্রেক করবে আপনি এখানে 1 লাখ টাকা ঢুকাই দিতে পারেন। এখানে একটা রিটেস্ট করে যদি এখানে ডিমান্ড ক্রিয়েট হয় আপনি এখানে আপনার বাকি 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা আপনি যত ইনভলভ হইতে চান আপনি বাকিটা ঢুকাই দিতে পারেন। প্লে করার সম্ভাবনা খুব ভালো থাকবে। সো এই হচ্ছে পিপুলিয়ান্সের অবস্থা। তারপরে আমরা একটা মিউচুয়াল ফান্ড দেখবো। আমরা ডিফারেন্ট সেক্টর একটু ই করতেছি। ওকে, ইবিএল এনবিআর এই মিউচুয়াল ফান্ডটা আমার কাছে ছিল, আমি লাভ করছি, লাভ করে বের হয়ে গেছি। এখন ইনভলভ হইনি, আবার ইনভলভ হওয়ার প্ল্যান আছে। এই মিউচুয়াল ফান্ডটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা আমাদের দুইটা ব্যাংকের মিলিত একটা মিউচুয়াল ফান্ড। ইস্টার্ন ব্যাংক তো জানেনই আপনারা, মানে টপ নচ একটা ব্যাংক। এনবিআর ও মোটামুটি বেশ ভালো ব্যাংক। সো এই দুইটা ব্যাংকের মিলিত একটা মিউচুয়াল ফান্ড এবং এটার প্রাইস অ্যাকশনটা অনেক ভালো। এটার উপরে অনেক বড় সড়ো গ্যাপ আছে, যদি ফুল গ্যাপ ফিল আপ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট ফুল গ্যাপ যদি ফিল আপ নাও করে, এটার বর্তমানে ভলিউমের যেই অবস্থা এবং আমরা একটু এইটার প্রাইস অ্যাকশনটা দেখি, এটা মুভ করছে সাইডওয়েজ, অনেক লম্বা সময় সাইডওয়েজ, তারপরে আবার মুভমেন্ট করাই স্টার্ট করছে, একটু সাইডওয়েজ থাকতেছে এবং আমি ভলিউম দেখি ভলিউমটা কিন্তু ড্রপ করছে। সো ভলিউম আরেকটু ড্রপ করার জন্য আরেকটু সাইডওয়েজ থাকতে পারে। তারপরে যদি এটা মুভ করে খুব ভালো রকমের সম্ভাবনা আছে। এটার ফার্স্ট টার্গেট হবে আমাদের 4 টাকা 40 পয়সা, তারপরে 4 টাকা 80 পয়সা এবং এটার কিন্তু আরো বড় টার্গেট হতে পারে। এটা যদি মানে আমাদের মিউচুয়াল ফান্ড যদি মুভমেন্টে থাকে এবং এটা কিন্তু তার গ্যাপ ফিল আপের জন্য ট্রাই করতে পারে। গ্যাপ ফিল আপ যদি পুরাটা নাও করে, ফুল গ্যাপ ফিল আপ যদি নাও করে, এটা কিন্তু 5 টাকা 40 পয়সার আশেপাশে এটার আমরা লম্বা সময়ের টার্গেট রাখতে পারি। এই টার্গেটটা খুব রিসেন্ট মিট করবে আমি বলতেছি না, কিন্তু লম্বা সময়ের টার্গেট কিন্তু আমাদের 5 টাকা 40-50 পয়সা হতে পারে। ওকে, সো আমরা 4টা সেক্টরে 4টা স্টক দেখ না, সরি, আমরা 4টা সেক্টরে 5টা স্টক দেখলাম। আমরা ইন্স্যুরেন্স থেকে 2টা দেখছি। তারপরে আমাদের হাতে আছে এসকে ট্রিমস। এসকে কি বন্ধ কোম্পানি? ওকে, আপনি একটু দেখে নিয়েন, আমি খেয়াল করতে পারছি না এসকে বন্ধ কোম্পানি কিনা। সো এসকে ট্রিমস আমার কাছে ভালো মনে হচ্ছে, বাট বন্ধ কোম্পানি হইলে এটা ইগনোর করে যায়। এটার খুবই স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নেই। আমরা উইকলি চার্টে আছি, উইকলি চার্টে একটা ব্রেকআউট করে ফেলছে অলরেডি। উইকলি চার্টে আমরা ব্রেকআউট দেখতে পাচ্ছি। সো এসকে ট্রিমসের আমাদের এইখানে আমরা প্রথম টার্গেট করতে পারি 19 টাকা 50 পয়সা, দ্বিতীয় টার্গেট হতে পারে 21 টাকা এবং এসকে ট্রিমস আরো বড় মুভ করতে পারে। যদি মুভ করে তাহলে এটা 22 টাকা 23 টাকা পর্যন্ত মুভ করতে পারে। সো আমাদের স্টপ লস অনেক ছোট কিন্তু আমাদের টার্গেট অনেক বড় এবং এসকে ট্রিমসও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি একটা স্ট্রং মুভ করেছিল, মানে একটা ডিপ কারেকশন দিছে, সাথে সাথে গেট ব্যাক করছে শিউ, মানে মার্কেট নিচে আসছে শিউ করে গেট ব্যাক করছে, সাইডওয়েজ 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 ব্রেক করছে, রিটেস্ট করা ট্রাই করতেছে। এখান থেকে যদি ভলিউম, এখান থেকে যদি ডিমান্ড জেনারেট হয়, এখান থেকে যদি ডিমান্ড জেনারেট হয় তাহলে আপনারা প্ল্যান করেন। ডিমান্ড জেনারেট না হয়ে এটা যদি ডাইরেক্ট ব্রেক করে আবার নিচে চলে আসে তাহলে আপাতত প্ল্যান করার কোনো মানে নাই, তাহলে আপাতত আবার সাইডওয়েজ থাকতে পারে। সো যদি আমার এই যেই স্টকগুলো আমি বলতেছি এর মধ্যে কোনো বন্ধ কোম্পানি চলে আসে আপনারা এগুলো ইগনোর করে যায়। ওকে, সো এসকে টিমস এর স্টপ লস অনেক ছোট। এখান থেকে যদি ডিমান্ড জেনারেট হয় আপনারা জাস্ট 14 টাকার নিচে এটা স্টপ লস রাখতে পারবেন। এইটা সাপোর্ট। আচ্ছা দেখেন, সাপোর্ট আর স্টপ লস এক ব্যাপার না।
রেজিস্ট্যান্স আর টার্গেট এক ব্যাপার না, এগুলো নিয়ে আমরা একদিন বিস্তারিত কথা বলবো, কারণ এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এটারই স্টপ লস আপনার নিতে হবে 14 টাকা 30 পয়সার নিচে। সো এইখান থেকে যদি ডিমান্ড জেনারেট হয় এবং আপনি 13 টাকা 50 পয়সায় এটা বাই করেন, তাহলে আপনার স্টপ লস আসবে 7%-এর আশেপাশে। সো স্টপ লস যখন বড় আসে তখন আপনার পজিশন সাইজিং আপনার একটু বেটার ওয়েতে করতে হবে। সো এই হচ্ছে এসকে টিমস এর অবস্থা। তারপরে আমরা দেখব এলআরবিডিএল জেড ক্যাটাগরি, এসকে টিমসও জেড ক্যাটাগরির। ওকে, এসকে টিমস কিন্তু জেড ক্যাটাগরির। এর আগে যেগুলো বলছি ওগুলো সবগুলো এই ক্যাটাগরির। এসকে টিমস আর এলআরবিডিএল জেড ক্যাটাগরির, কিন্তু এই দুইটা স্টক আমার কাছে ভালো মনে হচ্ছে। সো এলআরবিডিএল আমরা দেখতে পাচ্ছি অনেক স্ট্রং একটা, মানে এটা অনেকদিন সাইডওয়েজ ছিল, তারপর অনেক স্মল ভলিউমে পড়ে আসছে, ইউ শেপ রিকভারি দিচ্ছে, কারেকশনের চেষ্টা করছে, একটু সাইডওয়েজ থাকার চেষ্টা করতেছে। সো এটাও যখন বের হয়ে যাবে, এটার ফার্স্ট টার্গেট হবে 20 টাকার আশেপাশে। এটার ফার্স্ট টার্গেট হবে 20 টাকার আশেপাশে। এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল করতে পারে এবং এই জায়গাটা হচ্ছে এটার একটা ইকুইলিব্রিয়াম জোন। সো 20 টাকার আশেপাশে গিয়ে এটা একটু সাইডওয়েজ থাকতে পারে। তারপর এটার সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের 23 টাকা 30 পয়সা, বা আমি যদি এটা রাউন্ড ফিগার করি 23 টাকা। এটার সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের 23 টাকা, আর এইটার সাপোর্ট হচ্ছে আমাদের 14 টাকা 50 পয়সা। সো এই হচ্ছে মোটামুটি লুব্রেফের অবস্থা। আমরা আরো দু একটি স্টক দেখে আসি। জেড ক্যাটাগরি আরেকটি স্টক দেখি। ওকে, আজকে আর স্টক আমরা না দেখি, আমরা এই স্টক গুলাই দেখি। আমাদের আরো বেশ ভালো কিছু স্টক আছে। আমাদের বিডি অটোকার ভালো অবস্থায় আছে, দেখাই দিই। দেখেন, আমার পার্সোনালি স্টকগুলো আমি সাজেস্ট করি না। আমার হাতে এই মুহূর্তে জিএসসিএল, বিডি ফিন, রানার অটো, আনলিমিটেড আছে, এটা আপনারা জানেন। এটা আমি লাইভ এই ট্রেডটা নিচ্ছি। আপনারা যারা আমার ট্রেডিং আওয়ারে, আচ্ছা, যারা ট্রেডিং আওয়ারে লাইভ দেখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি সপ্তাহে মিনিমাম 2-3 দিন ট্রেডিং আওয়ারে লাইভ থাকার চেষ্টা করি। সো ট্রেডিং আওয়ারে আমি কোন স্টকটা পিক করি, ওইটা আমি স্টকটা কেনার 3-4-5 মিনিটের মধ্যে আমি ফ্লাশ করে দিই যে আমি এই স্টকটা কিনে ফেলছি। সো এই স্টকগুলা যখন আমি কিনছি, এই স্টকগুলা কেনার 2-3 মিনিটের মধ্যে আমি বলছি যে আমি এই স্টকগুলা বাই করছি, কোন প্রাইসে বাই করছি সবই বলছি। সো যারা লাইভ মার্কেটে স্টক সাজেশন চান বা আমি কোনটা কিনতেছি এই ব্যাপারগুলো দেখতে চান বা ফলো করতে চান, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বেল বাটনটা আপনার অবশ্যই বাজাইতে হবে, কারণ লাইভ মার্কেটে আমি যখন আসি তখন বেল বাটন যদি না বাজান আপনার কাছে নোটিফিকেশন যাবে না। সো বেল বাটনটা যদি বাজায় রাখেন, লাইভ মার্কেটে আমি আসার সাথে সাথে নোটিফিকেশন যাবে। এবং আমার একটা ভালো ভালো নাকি খারাপ আমি জানি না, আমি একটা স্টক বাই করি এবং সাথে সাথে আমি বলে দিই যে আমি এই মাত্র 2 মিনিট আগে আমি আনলিমিটেড কিনলাম, 2 মিনিট আগে আমি রানার অটো কিনলাম, 2 মিনিট আগে আমি বিডি ফিনান্স কিনলাম। সো আমি লাইভ মার্কেটে যেই স্টক কিনি ওইটা আমি সাথে সাথে বলে দিই। এবং আমি যখন আমাদের দেশে ডে ট্রেডিং চালু হবে, আমি অবশ্যই, মানে আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আমি লাইভ ট্রেড করব, কিন্তু বাংলাদেশে যেহেতু ফরেক্স লিগাল না, দ্যাটস আমরা লাইভ ট্রেড করতে পারি নাই কখনো। কিন্তু ডে ট্রেডিং চালু হলে আমি অবশ্যই লাইভ ট্রেডিং করব ইনশাল্লাহ। সো আপনারা যদি ডে ট্রেডিং চালু হওয়ার পরে লাইভ ট্রেড দেখতে চান, এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না করলেও সমস্যা নাই। এই প্রথম মনে হয় আমি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার কথা বললাম, কারণ যারা লাইভ মার্কেটে দেখতে চান যে কোন ট্রেড নিচ্ছি, কোন ট্রেড আমি স্টপ লস নিচ্ছি, এই ব্যাপারগুলো জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করলেও করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। ওকে, তার ওকে, আমরা আর স্টক নিয়ে, ও আচ্ছা, আমরা ভিডিও অটোগ্রাফ নিয়ে কথা বলতে চাইছিলাম। ওকে, আজকের লাইভ আর আজকের ভিডিও আর বড় না করি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মার্কেট আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে, ভালো রিটার্ন দিচ্ছে। সো কেয়ারফুলি ট্রেড করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।